নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। হ্যাঁ, কথা দিয়েছিলাম যে শুক্রবার কিন্তু আপনাদের কাছে আসবো, কিন্তু মাঝখানে খুব কাজের চাপে আপনাদের নিয়েই পেশেন্টদের জন্য আসা হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, আমি যে আপনার চেষ্টা করি তার প্রমাণ দিয়ে গেলাম যে হ্যাঁ, শুক্রবার অবশ্যই আপনাদের কাছে হাজির থাকবো। কেন, আমার এই চ্যানেলটা একদম শুরু থেকে আমি তো, সুতরাং এই এত বছর যা জন্মদিন পালন হয়েছে চ্যানেলের, ততদিন থেকেই আমি আছি, একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। আর এই চ্যানেলে যারা দেখে, গ্লোব টিভির যারা ভক্ত, তাদের সঙ্গেও তো একটা সুন্দর আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে। তো সেই জন্যই আপনাদের ভালোবাসা টানে দৌড়ে আসতে হয় মাঝের মধ্যে। এই এত গরমের মধ্যেও দেখুন দৌড়ে এসেছি, সারাদিন পেশেন্ট দেখার পর ঠিক 1 মিনিট আগে এসে পৌঁছালাম। কিন্তু তবুও আলাদা করে গ্লোব টিভি দর্শকদের কাছে আসা কেন, তারা তো দেখছেই ডক্টর সেনকে, না এমন কিছু ব্যাপার নয়। কথা এটাই যে এই গ্লোব টিভি যে যারা দর্শক, তাদেরও তো সরাসরি কিছু কথা বলার থাকে, তাই তাদের সরাসরি কিছু কথা শোনার জন্য বা তাদের সাথে একটু কথা বলার জন্য সরাসরি আসি। তাই ওখানে নাম্বার দেওয়া আছে, সরাসরি নাম্বারে কথা বলে ফেলুন। আমি ফোন সামনে নিয়ে বসে আছি, একদম ডাইরেক্ট কথা বলবো আপনাদের সঙ্গে, কারণ মনের কথা, সুখের কথা, দুঃখের কথা, আর বিশেষ করে দুদিন পর জামাই ষষ্ঠী, এরকম একটা মারাত্মক ফেস্টিভ্যাল বাংলার বুকে এবং বাঙালির কাছে। মানে কবজি ডুবিয়ে জামাইদের খাওয়ার একটা বিষয়বস্তু থাকে। তো তাদের অনেকে প্রতি বছরই সাজেশন নেয় যে স্যার খাওয়ার মেনুটা কিরকম হলে ঠিক হবে, আমার একটু লিভারের প্রবলেম আছে। তো ওই দিনের জন্য কোনো লিভার প্রবলেম, পেটের প্রবলেম এসব ভাবলে চলবে না। শাশুড়ি মা যা রান্না করে দেবে একদম কবজি ডুবিয়ে, পারলে কোনোই অবধি ডুবিয়ে খেয়ে আসবেন, তারপরে যা ঘটে ঘটুক, তার জন্য আমরা আছি। ঠিক, কারণ যাদের যাবার সুযোগ্য ব্যবস্থা, তারা যদি না যায় আমাদের মনটা খারাপ হয়ে যাবে। আমরা এই ভারতবর্ষের বলুন, বাংলার বলুন, একদম বঞ্চিত জামাইয়ের দল, যা জীবনে চেম্বার আর রোগী ছাড়া কিছু চিনি না। তো সুতরাং সেই ষষ্ঠীর দিনে বসেও চেম্বারে রোগী দেখতে হবে। হ্যাঁ, আমার মতো এরকম বঞ্চিত প্রচুর হাজার জামাইরা আছে, যারা আবার তাদের গিন্নিকে নিয়ে চেম্বারে চলে আসবেন। তার মানে বুঝতে পারছেন যে আমাদের ষষ্ঠী মুখ আর দেখা হয় না। গল্পটা শুনি তো এটাই ভালো লাগে। তা সেই জন্যই আপনাদের বলা যে যারা ষষ্ঠীতে যাচ্ছেন, নির্ভাবনায় যান, কোনো অসুবিধা নেই। তারপরে দিন চেম্বার আমাদের খোলা থাকছে। অসুবিধা হলে আমরা তো আছি, ঠিক আছে, মাঠের বাইরে বল করবার জন্য বসে আছি। তবে খেলতে নেমে যান, না খেললে হবে না, খেলা হবে আর খেলতেও হবে, রাইট? তাই আজকে সরাসরি নাম্বার দেওয়া আছে, যাদের ইচ্ছা হবে। আবার বলে দিই যে ডাইরেক্ট সরাসরি, এটা কোনো রেকর্ডিং দেখছেন না, সরাসরি কথা বলছি। আর যারা একদম নতুন দর্শক বসে আছেন, তাদের সঙ্গে একটু আলাপ করে নেওয়া দরকার। নমস্কার, আমি ডক্টর সেন। আর যারা পুরনো, আর আমার পৈতের দরকার হবে না নিশ্চয়ই, যারা পুরনো দর্শক, তাই না? কারণ বছরের পর বছর আপনারা দেখে আসছেন, ঠিক তো? তবে আজকে একটু আলোচনা করে নেওয়া যাক পেটের ব্যাপারে, যেহেতু সামনে ষষ্ঠী আছে। আইবিএস বলে একটি অসুখ আছে, যেটা হয়তো নাম শুনেছেন, কিন্তু অসুখটা সম্বন্ধে আপনাদের হয়তো খুব একটা জানা নেই। অনেকের হয়তো অসুখটা আছে, ডাক্তারের মুখে শুনেছেন আপনার আইবিএস আছে, বাট সেও কোনো কিনারা করতে পারেনি হোয়াট ইজ আইবিএস, সেটা আবার কি, রাইট না? অ্যাকচুয়ালি আইবিএস বলে দিই, এটা একটা পেটের প্রবলেম। আর এই পেটের প্রবলেমটা যখন মস্তিষ্কের সঙ্গে কানেক্ট হয়, সিনড্রোম। আইবিএস ফুল ফর্ম হচ্ছে ইমিউনো বাউল সিনড্রোম। সিনড্রোম কথার অর্থ হচ্ছে বেসিক্যালি আমরা ব্রেনকে ধরি, রাইট, নার্ভের সঙ্গে কানেক্ট। তো যখন ইমিউনো বাউল, পেটের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, ইনডাইজেশন, ডিসেন্ট্রি, এগুলো সমস্ত এক জায়গায় হয়ে গিয়ে আইবিএস হয়। তাহলে যখন পেটের এই এতগুলো সমস্যা ডাইরেক্টলি ব্রেনের সাথে কানেক্ট হয়ে যায়, তখনই আমরা সেই পেশেন্টটাকে বলবো আইবিএস। কিভাবে বুঝবো? দেখবেন কিছু মানুষ আছে, তার আমাশা আছে, সে জীবনে কোনোদিন কারো নিমন্ত্রণ বাড়িতে যায় না, জীবনে কোনোদিন নিমন্ত্রণ করেও না কাউকে, যে আয় ভাই একটু খেয়ে যা, খাওয়া দাওয়া করে যা, বৌদি রান্না করেছে ইত্যাদি, না। কেন? তার পেটটা খারাপ। তো সে নিজে না খেতে যায় আর না কাউকে খেতে ডাকে, একটাই কজ, পেটটা খারাপ, আমি খেতে যাই না, কাউকে খেতেও ডাকবো না। এবং এই পেট নিয়ে তার বাড়িতে অন্য কারোর প্রবলেম হলো, মায়ের হাঁটুতে ব্যথা, বাবার কোমরে ব্যথা, আচ্ছা ছেলের পেটে প্রবলেম, স্কুল যেতে পারছে না, পেটের যন্ত্রণা ইত্যাদি, তার মাথায় কিচ্ছু আসবে না। সে শুধু একটাই ঘোষণা করবে, আমার পেটটা আজ ভালো নাই গো। এই যে ব্যাপার, যে প্রতিদিন তার পেট নিয়ে চিন্তা করা একটা দুশ্চিন্তা, এবং রাতে শুতে গিয়েও অর্ধেক রাত ঘুমায় না,
সে এটাই ভাবে পেটটা আমার ভালো হবে তো ভগবান, এত ডাক্তার দেখাইছি পেটটা এখনো ভালো হইল না। বড় চিন্তার বিষয় ব্যাপারটা। কারণ এই পেট নিয়ে যখন একটা দুশ্চিন্তা হয়ে যায়, মানসিক প্রবলেম দেখা দেয়, সেই মানুষটাকে বলা হয়, তার সমস্যাটাকে IBS। ক্লিয়ার? আশা করি জলের মতো ক্লিয়ার হয়েছে। তাই এই ব্যাপারটাকে নিয়ে আপনারা কিন্তু মাথায় রাখবেন যে আপনারা যখনই পেটের সমস্যায় ভুগবেন অবশ্যই ভালো কোনো ডাক্তারকে দেখাবেন। আমি আবার বলে দিই, এমন আমাদের আনাচে কানাচে চোখের সামনে এমন বড় বড় ডিগ্রি নিয়ে পাশ করা অনেক হাতুড়ি মার্কা ডাক্তার থাকে। আপনি গেছেন হাঁটুর ব্যথা নিয়ে, আর আপনাকে বোর্ড মিটিং বসিয়ে বলা হচ্ছে আচ্ছা আপনার কি ফার্স্ট কল একটু নিয়ে নিতে, তারপর কথা হবে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা ভাই, বলুন। আমি বিষ্ণুপুর থেকে বলছি, অভিনন্দন দা। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে। আচ্ছা, বাঁকুড়াতে চ্যানেল পরিষ্কার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ভেরি গুড, বলুন কি সমস্যা? না না, এটা তো আশা হয় না। তো আমাদেরই দাদা ভাইয়ের চ্যানেল এটা, আমারই কাছের মানুষের সেই শুরু থেকে আছে। তো বলুন আজকে কি নিয়ে প্রশ্ন আছে আপনার? আমার 18 বছর সকালের দিকে পেটে দুদিকে ব্যথা হয়, লোয়ার পেটে। আচ্ছা, আর নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, এটা কি জন্য হচ্ছে জানতে চাইছি। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আচ্ছা, পটি কেমন হচ্ছে? পটি ঠিকঠাক হচ্ছে না, মানে ক্লিয়ার হয় না। আচ্ছা, পটি যেটা হয় সেটা কি বারবার যেতে হয় আমাশার মতো? হ্যাঁ একটু আমাশার মতো থাকে। বেশ, তাহলে আপনি সকালবেলা কাঁচা পেঁপে খাবেন, আচ্ছা খোসা না ছাড়িয়ে। কিন্তু আচ্ছা, কাঁচা পেঁপেটা আপনার ভীষণভাবে কাজে লাগবে এই জন্যই যে কাঁচা পেঁপেটা খাবেন, এই যে খোসাটা আছে ওর মধ্যেই কিন্তু আপনার পেটের প্রবলেমের ওষুধটা আছে। এবং সকালবেলা 50 গ্রাম ওজনের কাঁচা পেঁপে খেলে ওর মধ্যে পেঁপের আঠা শুদ্ধ যাচ্ছে পেটের মধ্যে, এবং 1 গ্লাস জল খেয়ে নিলে আপনি দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার পেটের প্রবলেম সেরে যাচ্ছে। কেন? কারণ এই বারবার পটে যাওয়ার টেন্ডেন্সি মানেই আমাশার কোনো না কোনো ব্যাকটেরিয়া আপনার পেটের মধ্যে আছে। এবং এই যে পেটে ব্যথা বললেন শুরুতেই আপনি, এই আমাশার পোকা যদি পেটে থেকে যায় পেটে যন্ত্রণা অবধি হতে পারে। ঠিক, তো আপনি কাঁচা পেঁপেটা আপাতত খাওয়া শুরু করবেন, আর দুটো জিনিস বন্ধ করবেন। এক হচ্ছে দুধের প্রোডাক্ট, দুধ আর শাক। এই দুটো জিনিস বন্ধ করলে আপনি দেখবেন দিব্যি জামাই ষষ্ঠী যেতে পারছো ভাই, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, কালকে থেকেই শুরু করে দিও, ষষ্ঠীর বেশি বাকি নেই। এই এত পেটের প্রবলেম নিয়ে কিন্তু গিন্নি শ্বশুরবাড়ি নিয়ে যাবে না শেষে। তাই কাল থেকে কাঁচা পেঁপেটা খাওয়া শুরু হয়ে যাক। শ্বশুরবাড়িতে গিয়ে কোনো দুধের আইটেম খাবে না, যেমন সিমুই, পায়েস, সন্দেশ, রসগোল্লা, ছানা, পনির, ঘি, মাখন, আইসক্রিম। দুধ থেকে তৈরি যা যা জিনিস আছে খাবে না, আর শাকটা খাবে না। দেখো তুমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। কেমন? ওকে, তাহলে আবার কথা হবে, কোনো অসুবিধা নেই। তাহলে নেক্সট বসে থেকে লাভ নেই, আপনারা মাঝের মধ্যে ফোনের মধ্যে চলে আসতে পারেন। কেন? এতে আমরা সুবিধা হয় কি যে বিভিন্ন এলাকার মানুষের সমস্যাগুলো জানতে পারা যায়। যে বাঁকুড়া, সেখানকার মানুষের পেটের প্রবলেম বেশি। কেন? বাঁকুড়ার মানুষের পেটটা গরম থাকে। কেন জানেন? বাঁকুড়ার মানুষ পোস্তর বড়া খেতে ভীষণ ভালোবাসে। কি ঠিক বলছি? না, ওটা আমারও ভীষণ পছন্দের। যখন বাঁকুড়া সোনামুখী চেম্বারে যেতাম তো ওদেরকে বলে রাখতাম যে ভাই এই পোস্তর বড়াটা একটু করে রেখো, ওইটা না আমাদের এদিকে খুব একটা চলে না, হয়ও না, মানে 1000বার রিকোয়েস্ট করার পরেও হয় না। তো এটা বাঁকুড়া গায়ে পেতাম। কিন্তু সমস্যা কোথায়? পোস্ত অত্যন্ত গরম ধরনের খাবার, হিট, এবং সেটাকে আপনি হজম করতে না পারলে আপনার পেটের প্রবলেম হতে পারে, পেট গরম হয়ে যেতেও পারে। কেমন? তো সেই জন্যই আপনাদের জানানো থাকলো। আচ্ছা, যেহেতু সরাসরি আছি আবার জানিয়ে রাখি, হয়তো অনেকেই ভাবছেন যে না গ্লোব থেকে তো এরকম শো হতেই থাকে যে রেকর্ডিং চলছে বোধহয়। না, আজকে কিন্তু রেকর্ডিং নয়। আর শুক্রবার আমি আপনাদের কাছে ঠিক এই 7:45 মানে 7:45 আমি আপনাদের কাছে থাকবো। আচ্ছা, দ্বিতীয় এবার, আচ্ছা ধরে নি। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার। মেদিনীপুর থেকে, হ্যাঁ বলুন। মানে ওই আমার পুরো পেটটা ফুলে থাকে, আর বাথরুম সবসময় গ্যাস, মানে গ্যাস পেটের মধ্যে থাকে।
এই আজকে কি সবাই সামনে ষষ্ঠী বলে ফোন করছে না কি গো? মানে আজকে সবাই দেখি পেড নেই আজকে ফোন করছে। আজকে খুব অবাক করা ব্যাপার হচ্ছে। আমি যদি শুরু করেছি জামাই ষষ্ঠী দিয়ে, কারণ আমরা বঞ্চিত জামাই, আমাদের আর কেউ ডাকে না, বুঝলে তো। এই বাকি যে জামাইরা মানে তোমরা যে যাবে, এটা শুনেও ভালো লাগছে, কিন্তু পেটটাকে তো সারাতে হবে বাবা, না হলে ষষ্ঠীতে গিয়ে লাভ কি, তাই না? ঠিক। তো কি সমস্যা হচ্ছে, কি ধরনের প্রবলেম হচ্ছে পেটে বলো? বাথরুম টোটালি ক্লিয়ার না হওয়ার জন্য পেটে সবসময় গ্যাসের মতো হচ্ছে, আর সব খাওয়ার পরে পেট ফুলে থাকে। তুমি দুধ চা খাও? হ্যাঁ, একটু দুধ চা খাই। কাল থেকে বন্ধ করো ভাই আমার, প্লিজ আমার কথা শুনে বন্ধ করো। যদি কালকে সন্ধ্যাবেলা আবার এই সময় তোমার সঙ্গে আমার লাইভে কথা হবে আবার, ঠিক, তুমি আমাকে কালকে ফোন করে জানাবে স্যার আজকে সারাদিন ভীষণ ভালো আছি। দুধ চা নয়, র চা খাও, লেমন টি খাও, মশলা দিয়ে জলজিরা দিয়ে চা বানাও, সেটাও খাও, কিন্তু দুধ চা নয়। 1 কাপ দুধ চা সমান 3 গ্লাস হুইস্কির সমান, রাইট? 3 গ্লাস হুইস্কি খেলে আমাদের লিভারে যতটা এফেক্ট পড়ে, ব্যাড এফেক্ট, 1 কাপ দুধ চা খেলে ঠিক ততটাই আমাদের সাইড এফেক্ট হয়। বুঝতে পারলাম? মাঝে মধ্যে তার পেটটা ব্যথাও করে। আমাশা আছে যে দুধ চায়ের দুধটা বন্ধ করবে আর শাক খাওয়া বন্ধ করবে। দুধ আর শাক বন্ধ করলে একটা মানুষের 50% নয় 70% পেট ভালো হয়ে যায়। কারণ যাদের আমাশা টেন্ডেন্সি আছে, আমাশা মানে একটা পোকা, তো অ্যামিবায়োসিস একটা পোকা, ছোটবেলায় পড়েছিলেন। এই অ্যামিবায়োসিস পোকাটা পেটের মধ্যে থাকলে তাদের জোর বাড়ে, বংশ আরো বাড়ে কিসে যেন, দুধ আর শাকে বংশ বিস্তার হয়। এই দুধ আর শাক যদি মানুষটা খাওয়া বন্ধ করে দেয়, তাহলে তারা আর কার্যক্ষমতা খুঁজে পায় না। কেমন? সেই জন্যই দুধ আর শাকটাকে আমার কথা শুনে ষষ্ঠী অবধি বন্ধ রাখো, দেখবে অনেক খাবার খেতে পাচ্ছ, পেটে আর প্রবলেম হচ্ছে না। তোমাকেও বলে দিই, সকালবেলা উঠে কাঁচা পেঁপে, আর না হলে থানকুনি পাতা, 6টা থেকে 7টা থানকুনি পাতা চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল, দেখো তোমার পেট কত সুন্দর থাকে। আর যদি থানকুনি না পাও, তাহলে মিষ্টি পানের পাতা অর্ধেক, তাতে একটু জোয়ান আর আদা দিয়ে চিবিয়ে খেয়ে নাও। তোমাকে জীবনে কোনদিন অ্যান্টাসিড খেতে হবে না, দেবে খিদে পাচ্ছে, পেট সুন্দর আছে। তারপরে 1 সপ্তাহ পরে আবার যখন কথা হবে, আমি একটা গো গ্যাস নামে একটা পাউডার পাঠাবো, ওইটা দিনে 2 বার করে খাবে, আর ওষুধ খেতে হবে না, ঠিক আছে? গো গ্যাস, ওকে। তাহলে আজকে যারাই ফোন করছে দেখছি সবাই জামাই ষষ্ঠীকে নিয়ে বেশ সংশয়ের মধ্যে আছে। আমাদের বাবা চাল নেই, চুলো নেই, শ্বশুর বাড়িও নেই, আর জামাই ষষ্ঠীও নেই, এমন সব ইতিহাস হয়ে গেছে, ঠিক? কারণ ষষ্ঠীর দিনেও বসে রুগী দেখতে হবে। কেউ আছেন ফোনে? নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। বলুন বলুন। হ্যাঁ, আমি আমার ছেলে পাস করেছে, ফার্স্ট ডিভিশন। বাহ, দারুণ ব্যাপার। ঠিক আছে, একদিন চেম্বারে নিয়ে আসবো, জন্য প্রাইজ দেখে দিয়েছি আমি। না, আপনাকে অনুরোধ করে বলছি, গরিব মানুষ তো, এবারে কি পড়াবো ডাক্তারবাবু, একটু বলে দেবেন? না, রেজাল্টটা কোন দিকে, ওর লেটার মার্কস গুলো কোন দিকে এসেছে? সায়েন্সের দিকে? হ্যাঁ, আর্টস বলছি, আর্টসে কেন যা পাঠাবে? আর্টসে চ্যানেল খুব কম। যদি সেই লয়ার পড়াতে পারো, ওকালতি পড়ে, LLB, তাহলে লাভ আছে, নাহলে কিন্তু হবে না। আর কোনো চ্যানেল নেই ভালো। বিএড করে কোনো লাভ নেই, রাজ্যে চাকরি নেই। সেই জন্য যদি কমার্স বা সায়েন্সে যায়, সায়েন্সে গেলে অন্তত আমি বেশ কিছু চ্যানেল খুঁজে দিতে পারবো, ঠিক? এইটা ভুল কথা। যদি ভালো স্টুডেন্ট হয় বাবা, তাহলে তার জন্য, তার পড়ার জন্য খরচের চিন্তা করতে হয় না, এইটুকু মাথায় রাখবে। এটা পশ্চিম বাংলা, এখনো অবধি দুস্থ ছাত্রছাত্রীদের জন্য কয়েক লক্ষ টাকা এক এক ক্লাব থেকে দান করা হয়। তুমি যদি বলো আমি আমার এখানে ক্লাবের সঙ্গে কানেক্ট করে দেবো, দেখবে তারাও তোমার বাচ্চার জন্য পড়াশোনার খরচা পাঠাচ্ছে। কেন? ভালো ছাত্রছাত্রীর জন্য। পশ্চিম বাংলা এই জায়গায় অন্তত পিছিয়ে নেই, তাদের জন্য পড়াশোনার করার যা ব্যবস্থা করে দিয়েছে, এইটা মানতে পারলাম না। আমি বলবো যদি তার সায়েন্সে ভালো রেজাল্ট থাকে, তাহলে সায়েন্সে দিতে। হ্যাঁ, তাহলে সায়েন্স নেই তো পাস করেছে না, কিসে ছিল? আর্টসে ছিল, আর্টসে ছিল। এবারে তাহলে ওই কি বলে, সাইকোলজি অনার্স যদি নেওয়া যায়, যদি নেওয়া থাকে, তাহলে ওইটা নিতে বলুন, ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইকোলজি যদি অনার্স নিয়ে বেরোতে পারে, তাহলে সে নিজেও একদিন ডাক্তার চেম্বারে খুলতে পারবে। কারণ এটাও কিন্তু ভালো একটা টপিক। নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ কষ্ট করে পড়াচ্ছ যখন, যেন ভালো কিছু নিয়ে পড়ে, পাশ করার পর যেন ভালো সহজে চাকরিটা পেয়ে যায়, ঠিক? ওকে, ঠিক আছে, একদিন নিয়ে আসবে। ভালো লাগলো শুনে,
কারণ এই যে বলি যে আমার পেশেন্টের সঙ্গেই আত্মীয়তার সম্পর্কটা কিন্তু তৈরি হয়ে যায়। এত বছর ধরে তারা দেখে আসে, টিভির পর্দায় দেখে দেখে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। কারণ তাদের বাড়িতে রোজ যাই, প্রতিদিন সন্ধ্যেবেলা আসি আমি বিনা নিমন্ত্রণে, ঠিক না? কিন্তু তারা হয়তো চেম্বারে কোনোদিন আসেওনি, কিন্তু সেই সম্পর্কটা তৈরি হয়ে গেছে। তাই আপনাদের বারবার বলা যে আপনারা এটা ভাববেন না কোনোদিন যে এখানে শুধু দেখছেন চেম্বারে গেলেই বোধহয় ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা যায়, সম্পর্ক হয়ে যায়। না, দমদমে সোম, বুধ, শুক্র পেশেন্ট দেখার ডেট। সোমবারটা আমি শুধু রেখেছি যারা আমাদের এই ডেল্টাস ফ্যামিলিতে যুক্ত হতে চায়, যারা ঘুরে দাঁড়াতে আর পারছে না, চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, শিক্ষিত মানুষগুলো, গ্রামেগঞ্জের মানুষগুলো, যারা সত্যিই হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন, যারা কাজ করতে চায় তাদের আবার কাজের অভাব হয়, এটা কোনোদিন মানতে পারা যায় না। তাই তাদের জন্য সোমবারটা শুধুমাত্র রেখেছি, কোনো ফিজ না, আপনারা এমনি দেখা করতে আসবেন। হ্যাঁ নমস্কার, কেউ আছেন? হ্যালো, নমস্কার ডাক্তারবাবু, আমি আপনাকে বলছি। হ্যাঁ বলুন। বলছি ডাক্তারবাবু, আমার তুমি না পায়ের তলার গোড়ালি ব্যথা করে, আপনার প্রোগ্রাম দেখি মাঝে মধ্যে। আচ্ছা, গোড়ালিটা যদি একটু ঠুকে যায় কোথাও, খুব যন্ত্রণা করে তখন? মানে বেশি সময় দাঁড়িয়ে থাকতে ব্যথাটা বেশি করে। বয়স কত বাবা এখন? বয়স কত? 32-33 হবে। মুসুর ডাল খাওয়াটা বন্ধ করো। হ্যাঁ, মুসুর ডাল, ওষুধটা হ্যাঁ খাওয়া বন্ধ করবেন। আর ঢ্যাঁড়স, পুঁই শাক, সোয়াবিন, টমেটো এগুলো বেশি খেলে গোড়ালি আরো ব্যথা বাড়তে পারে। বাড়িতে যদি চুন থাকে 1 চামচ চুন নেবে, আর 3 চামচ গুঁড়ো হলুদ নেবে, একটা বাটির মধ্যে ভালো করে মেশাও জল দিয়ে, মিশিয়ে ওটাকে একটু গরম করে নাও, করে যেখানটায় গোড়ালিতে ব্যথা করছে এই এখন টিভি দেখার সময় প্রলেপ করে ওটাকে লাগিয়ে রাখো আধা ঘন্টা, তারপর ঠান্ডা জলে ধুয়ে নেবে। এরম 3 দিন লাগালে দেখবেন গোড়ালি ব্যথা চলে গেছে। ঠিক আছে, ওকে। তাহলে এমনি ভাবে আপনারাও চলে আসতে পারেন। আজকে এরকম সুযোগ হয়তো পাবেন না, কারণ আজকে আমি গ্লোব টিভি থেকে সরাসরি আপনাদের কাছে আছি। আর এই গ্লোব টিভি থেকে সরাসরি আসা একটাই কারণ, যারা গ্লোবের প্রতিদিনের প্রতি মুহূর্তের দর্শক, তারা শুধু ভাবে ডক্টর সেন কি শুধুই রেকর্ডিং দেখবো, লাইভে কোনোদিন কথা বলতে পারবো না। সেই সুযোগটা করে দেওয়ার জন্যই প্রতি শুক্রবারে 7:45 থেকে, আগেও যেমন এসেছি আগামী দিনেও থাকবো। তাই শুক্রবারটার জন্য আপনারা একটু সময় রাখবেন, যে এই সময়টায় যেন একটু কথাবার্তা হয়। ঠিক, তাই যারা আজকে অনুষ্ঠান দেখছেন, হাতে মোবাইল তো সবার আছে, ছোট্ট করে ফোন করে নিতে পারেন, চলে আসতে পারেন লাইনে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ স্যার, বলছি আমি গত মঙ্গলবারের দিনকে আপনার শীতেরকুঞ্জতে গিয়েছিলাম। আচ্ছা, তো নিয়ে আমি গিয়েছিলাম। আপনি মেডিসিন 2টো মলম দিয়েছেন আর 6টার মতন খাওয়ার ওষুধ দিয়েছেন। কি প্রবলেম ছিল, কি নিয়ে এসেছিলেন? হার্নিয়া। আচ্ছা আচ্ছা, হার্নিয়া। হ্যাঁ, এবার স্যার পুষ্টির যে আমাদের যে পুরুষঙ্গের সাইডে ডান সাইডে, যেখানে হার্নিয়াটা তো আমার দুপাশে আছে, এক পাশে বাঁ সাইডে ছোট, ডান দিকেটা বল। এইটা হচ্ছে সিস্টার দেখেছিলেন আপনাদের ওখানে, বললো যে না আপনার সাইড ছেড়ে যাবে, আপনিও বলেছেন 3 মাস ট্রিটমেন্ট করলে সেরে যাবে। তো মেন ব্যাপার হচ্ছে 2টো মলম দিয়েছেন, চামচে গরম করে, মালিশ করতে বলিনি, শুধু গরম করে লাগাতে বলেছি। কোনো মালিশ হয় না হার্নিয়াতে। না ওই গরম করেই লাগাচ্ছি, কিন্তু স্যার আমি বলছি যে দুটো কি ব্যথার মলম, আমার তো ব্যথা যন্ত্রণা কিন্তু হচ্ছে না না, আবার নিজেরা ডাক্তারি শুরু করেছো? না 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 না। আচ্ছা, জল কেন খায় লোকে? জল কেন খায়? কেন খায় জল? কেন খাই আমরা, পান করি কেন? কেন? যদি বলে আমি ভালো হজম হওয়ার জন্য, তাহলে দুটো কাজ আছে তো। তাহলে ডাক্তারিটা ডাক্তারদের করতে দাও বাবা, সব নিজেরা করলে কি করে হবে? সাইকেল এখন চালাবে না। না। আচ্ছা, হার্নিয়া বেল্টটা দিয়েছে? হ্যাঁ, দেয়নি? গুড গুড, ঠিক আছে, বাস নিয়ম করে চলো, তাহলেই হবে।
একটা মাস যেতে যেতেই দেখবে যে ওর অর্ধেকের বেশি কমে এসছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তাহলে স্যার আমি কতদিন পরে যাবো? আমার তো পরের দিনের ওষুধ কিছু বছর থাকে, 1 মাস চলবে, আবার কিছু ওই যেগুলো শেষ হয়ে যাবে ওটাকে আবার রিপিট করিয়ে নাও, একদম 1 মাস পরে তোমার সাথে আমার দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে? তাহলে স্যার আপনি আশা করছেন তো স্যার? আশা না, আমি প্র্যাকটিক্যাল করি বাবা, শুধু মুখে বলে আশা দিলে কি রোগ সারে? আমি যে ওষুধগুলো পাঠিয়েছি ওই আশা দেবে তোমাকে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চল। থ্যাংক ইউ। তো লাইনে এবার পরপর আসতে থাকছে আমি জানি, কারণ এবারে মানুষ এতক্ষণ ঝিমিয়েছিল, বুঝতে পারেনি, ঘোর কাটেনি ঠিক যে গ্লোব কি আবার ওই রেকর্ডিংটাই চালিয়ে দিয়েছে। না, একদম জল জ্যান্ত বসে আছে আপনাদের সামনে। আপনার ইচ্ছে হলে টিভির পর্দায় গিয়ে চিমটি কেটে দেখতে পারেন নিজেকে, হ্যাঁ আমি সরাসরি বসে আছে কিনা। তো সেই জন্যই আপনাদের বলছি যে যাদের ইচ্ছা হচ্ছে এই সময়টা কিন্তু পাবেন না, কারণ আমি সপ্তাহে 6 দিন আসতে পারা সম্ভব নয়, কারণ আপনারা জানেন যে চেম্বারে ভিড়টা কি ধরনের থাকে, আর সেই ভিড় কাটিয়ে সমস্ত পেশেন্টকে তাদের মতো করে দেখে তারপর আসা আমার চ্যানেলে, নাহলে তো হয়ে ওঠে না। তো আজকে অনেক কষ্টে পৌঁছে গেছি, যে নাহলে আজকেও আবার 4-5 মিনিট হয়তো দেরি হয়ে যেত, কিন্তু কথা দিয়ে গেলাম শুক্রবার দিনটা রেখেছি। এই দিনটায় আমরা সরাসরি কথা বলবো, কেমন? আপনারাও সরাসরি কথা বলার জন্য, কারণ এমন সুযোগ সবসময় আমারও হয় না। আপনাদের সঙ্গে কথা বলে আমারও ভালো লাগছে যে গ্লোব টিভিতে সেই বহু বছর আগে একটা সময় এসে প্রতি সন্ধ্যাতেই একটা সময় আসতাম, তারপর সপ্তাহে 2 দিন আসতাম, সপ্তাহে 1 দিন আসতাম, এরকম করতে করতে আর একদিন আসা বন্ধ হয়ে যায়। কেন? কারণ পেশেন্টের চাপ বেড়ে যায়, তখন হয়তো 3 মাসে একবার আসছি। কিন্তু এখন ঠিক করেছি না, আপনাদের জন্য একটু সময় রাখতে হবে, কারণ যত দিন যাচ্ছে মানুষের তত ডিজিজ বাড়ছে, ভ্যারাইটিস অফ ডিজিজ, এইটা কিন্তু কম নেই, তাই না? তাই আপনাদের বলা যে শুধু রেকর্ডিং দেখলে হবে না, মাঝের মধ্যে কিন্তু সরাসরি আসারও দরকার আছে, তাই না? তাই আপনারা ফোন করে ফেলতে পারেন, শুক্রবার নিজেদের তৈরি রাখবেন আর প্রশ্নগুলো রেডি রাখবেন। তবে হ্যাঁ, গ্লোবে এখনো পার্টিকুলার আমার পার্সোনাল প্রচুর দর্শক আছে যারা সত্যি কিন্তু ওত পেতে থাকে কবে একটা লাইভ শো হবে। আর এই লাইভ শোটা আসা মানুষের সঙ্গে নতুন করে সংযোগ তৈরি করার জন্য। ঠিক ঠিক এমনি ভাবে আপনারাও চলে আসতে পারেন। হ্যাঁ নমস্কার, হ্যালো, বলুন। হ্যাঁ আমিই বলছি, বলুন। বয়স কত? বয়স 30 বছর। আচ্ছা, হেরিডিটিতে আছে, মানে বংশে বাবা কাকা জ্যাঠা ওনাদের কি তাড়াতাড়ি চুল পড়ে গেছে সব? তোমার থেকেই শুরু হয়েছে? বাইরের খাবার খাওয়া হচ্ছে? আচ্ছা, আর তেল বেশি দিয়ে রান্না হচ্ছে? তুমি বাড়ি কোথায় বাবা? ঘাটালে। তুমি ওখানে ল্যাবরেটরিতে গিয়ে কালকে অথবা পরশুদিন গিয়ে ব্লাড দিয়ে আসবে আর বলে আসবে থাইরয়েড, লিপিড প্রোফাইল লাগবে আর কি, আর এলএফটি করিও, ব্লাড টেস্ট করিও, কয়েকটা বলে দিই, সব করতে হবে না। লিভারের টেস্টটা করাবে, এলএফটি, অ্যালার্জির টেস্টটা করাবে, মাথায় যদি খুশকি থাকে তাহলে অ্যালার্জিতে পাবো আমরা, আর 3 নম্বর টিএসএইচ করাবে, কারণ থাইরয়েড যদি থেকে থাকে তাহলে কিন্তু চুল সমস্ত উঠে যেতে থাকবে ধীরে ধীরে। ডিপ্রেশনের কারণের জন্য না, ডিপ্রেশনের জন্য রাতে যে ঘুম হচ্ছে না, তার ফলে যে জেগে থাকছো, তার ফলে কি হচ্ছে, পেট গরম হচ্ছে, পেট গরম হলে কি হবে, লিভার প্রবলেম হচ্ছে, ফলে লিভারটা প্রবলেম হলে চুল পড়ে যেতে পারে। এর জন্য ডিপ্রেশন দায়ী না, দায়ী কিন্তু লিভার। তাই তার কারণে যে চেন ওয়াইজ এসে পেটটা গন্ডগোল করছে রাত জেগে চিন্তা করে, কার জন্য ডিপ্রেশন করছো বাবা? বিয়েটা হয়নি এখনো? তো সেই জন্য তাড়াতাড়ি বিয়ে থাটা করে নাও, যদি না হয়ে থাকে। এই রাত জেগে কি লাভ বাবা? এর জন্য তো বাড়ি শুধু লোক রাত জাগছে, তোমার জন্য পেটের প্রবলেম হচ্ছে, তারা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে, তাহলে একটা ছেলেকে নিয়ে বাড়ি সবাই চিন্তায় পড়ে যাচ্ছে। সেই জন্য পেটটাকে ঠিক রাখা দরকার, জলটা বেশি খেতে হবে, আর তুমি 2টো ব্লাড টেস্ট করে আমাকে জানিও, কেমন? তাহলেই হবে, আমি জানাবো।
আমার নাম্বার ওতে সরাসরি থাকে, নাম্বারে নিচে দেওয়া আছে, ওই নাম্বারে ব্লাড টেস্ট করে আপনারা পাঠাতে পারেন, বা আপনাদের কোনো রিপোর্ট থাকলে অনেকদিন ধরে হয়তো ডক্টর দেখাচ্ছেন কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। এই ঘটনা কম নয়, আমি জানি। বড় বড় ডাক্তার দেখাইছি, ডাক্তারবাবু 10-12খানা ডাক্তার দেখাইছি, তবুও হাঁটুর ব্যথা সারে নয়। মানে এই কথা শুনে শুনে আমার চুল পেকে গেল। ঠিক। হ্যাঁ, নমস্কার। বলুন। আমি আমার স্বামী ব্যবহৃত করছি, ও পাটা না পাতাটা ফুটছে, হ্যাঁ, তো ওর আগে প্রোটিন বেড়ে গেছিল, কিন্তু এখন প্রোটিন কম আছে 1.25, আর তার সাথে বিভিন্ন হচ্ছে 9.5 আছে, হ্যাঁ, তার সাথে আপস করেছি। কেন বলতেন? কিডনিটা টেস্ট করান, কিডনি টেস্ট করান, ক্রিয়েটিনাইন, কিডনি সিকেডি টেস্ট করান, তাহলেই হবে। কিডনি বুঝতে পারেন? কিডনির বাংলা বৃক্ষ, তাহলে তো একদমই বুঝবেন না। আর কিভাবে বোঝাবো, আমার কাছে ভাষা নেই, তামিল ভাষা বলবো, তাহলেও বুঝবেন না। যাই হোক, আপনি টিভির পর্দায় শুনুন, সেটা বলে দিচ্ছি, ফোনে শুনতে হবে না। যে আপনার হাজবেন্ডের সিকেডি টেস্ট করান। সিকেডি ল্যাবরেটরিতে গিয়ে বললে যা যা ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনাইন, বার্ন, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম সবটাই আপনাকে টেস্ট করে দেবে। ওটা টেস্ট করান, তাহলে বুঝতে পারবেন যে আপনার হাজবেন্ডের কিডনিতে কোথাও ফল্ট হচ্ছে কিনা, পা ফোলার কারণ কি। নমস্কার, কেউ আছেন কলে? হ্যালো। বলুন। কি কবিতা বলবেন নাকি মুখস্থ করছেন? হ্যাঁ হ্যাঁ, এখন আমিই বলছি। আর কাউকে দেখলেন নাকি পর্দায়? আচ্ছা, বলুন বলুন, শুনি একটু। মুখস্থ করে বলবেন না বই দেখে? কি পাতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাঁদা ফুলের গাঁদা পাতা, ঠিক। ভীষণ লাল হয়েছিল, খুব লাল। আমি ভয় পেয়ে গেছিলাম যে হয়তো হসপিটাল যেতে হবে। তো সেই দিনই আমি শুনলাম আপনি বললেন যে গাঁদা পাতার রস দিয়ে একটু ড্রপ দিয়ে দিতে, ঠিক আছে? তো মানে মিরাক্কেল হয়ে গেল। মানে আমি ভয়ে একদম অস্থির হয়েছে, এত লাল, পুরো একটা চোখ লাল। ওইটা রাত্রে 2 ফোঁটা কি 3 ফোঁটা দিয়েছি, সকালে একদম লালটা গায়েব। গুড। ওটা আই অ্যালার্জি ছিল। হ্যাঁ, তো আমি এটা সবাইকে বলেছি, সবাই বলছে যে এটা মিরাক্কেল হয়ে গেল। আমাদের যে হোম রেমেডিস গুলো এরকমই স্ট্রং হোম রেমেডিস, কারণ এগুলোই ফুটপাতের বই রেমেডিস না, এগুলো তো আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদের পাঠায়। তো এগুলো দীর্ঘদিনের রিসার্চ করা এক একটি হোম রেমেডিস, যেখানে ওষুধও এত ভালো কাজ করতে পারে না, এত ফাস্ট কাজ করে দেয়। ঠিক। তো ধন্যবাদ শেয়ার করার জন্য। আজকে প্রচুর মানুষ আপনার এই কথা আবার জানলো। পাবেন তো, তার জন্য একটু অনুষ্ঠানটা দেখবেন। আজকেও তো আমি বসে বসে এত হোম রেমেডিস বলছি, কারণ ওগুলো আমার ঠোঁটে থাকে। আমার সব সময় যে কোনো ডিজিজ নিয়ে বলবেন, আমি 4-5খানা হোম রেমেডি তার উপর বলে দিতে পারি, বলে দিও। ঠিক। থ্যাংক ইউ দিদি ভাই, ভালো থাকবেন। আপনিও ভীষণ ভালো থাকুন, আর এরকম ভাবে শেয়ার করুন মানুষের উপকারের জন্য। কারণ একটা হোম রেমেডিস একজনের জন্য নয়, একটা হোম রেমেডিস লক্ষ মানুষের জন্য, যারা এই টিভি পর্দার সামনে বসে থাকে। ঠিক। কারণ এই ধরনের চোখের সমস্যা হলে এখনই অ্যালোপ্যাথি ডক্টরের কাছে যাবেন, এক্ষুনি বলবে ফেকো করতে হবে, অপারেশন করতে হবে, ব্লাড টেস্ট করুন, ইত্যাদি ইত্যাদি। তো এই জবাইখানাগুলো থেকে দূরে থাকতে চাই আমি একদম, প্লিজ বিশ্বাস করুন। এই কথায় কথায় অপারেশন না, ইট ইজ লাইক দ্যাট। এত বছর ধরে আমি 25 বছর হয়ে গেল আমার প্র্যাকটিসে আছি। এই 25 বছরে অন্তত এইটুকু মেরুদণ্ড সোজা করতে পেরেছি যে না, আমাদের ইউনিটে যারা আসবে এখান থেকে কেউ ফরওয়ার্ড হবে না কোনোদিন অপারেশনের জন্য। আজ অব্দি হতে হয়নি আপনাদের আশীর্বাদে। এত অস্টিওআর্থ্রাইটিস আছে, আমার এখান থেকে গিয়ে কাউকে হাঁটুর নি রিপ্লেসমেন্ট করতে হয়েছে, নেভার। হ্যাঁ, নি রিপ্লেসমেন্ট করার পরেও আমার কাছে এসেছে এরকম ভুরি ভুরি
রুগী আছে, কিন্তু না, আমাদের এখানে ট্রিটমেন্ট পাওয়ার পর কাউকে আজ অব্দি অপারেশনে যেতে হয়নি। নো নিড এনি রিপ্লেসমেন্ট। হ্যাঁ, নমস্কার, হ্যালো, বলুন। হ্যাঁ, তোমার থেকে বলছিলাম, হুম, আমার একটু প্রেশারটা হাই, মানে 180 বা 108। এখন বয়স কত? এখন বয়স এজ 35-এ 180 প্রেশার। নয়নতারা গাছের পাতার জুস কিনতে পাওয়া যায়, অথবা বাড়িতে যদি গাছ থাকে 7টা থেকে 8টা করে পাতা সকালবেলা খালি পেটে চিবিয়ে খাবে, ঠিক আছে? আর বাড়িতে ডিম খাওয়া বন্ধ না করলে যে কোনো দিন স্ট্রোক হয়ে যেতে পারে, কারণ এত কম বয়সে এত হাই প্রেশার, ব্রেন জাস্ট নিতে পারবে না, স্ট্রোক হয়ে যাবে। তাই আপনাকে সাবধান করা যে রসুন খাবেন না, ডিম খাবেন না, ডিম সেদ্ধ, সামুদ্রিক মাছ খাবেন না, খাসির মাংস খাবেন না। এই 4টে জিনিস আপাতত বন্ধ রাখুন, আপনি ভালো থাকবেন। আর পটি যাতে প্রতিদিন ক্লিয়ার হয় সেই চেষ্টা করবেন, ঠিক আছে? আবার নেক্সট কেউ কল করতে পারেন। তো এরকম ভাবে ছোট ছোট ব্যাপার একটা মানুষের জীবনে কিন্তু অন্ধকার ডেকে আনতে পারে। যে ভদ্রমহিলা ফোন করলেন, 35 years age now, and her BP 180/100 something, right? তো এইরকম যদি প্রেশার এই বয়সে চলে, এই মানুষটা যে স্ট্রোক হবে আই এম ডেফিনেট। সো প্লিজ টেক কেয়ার অফ ইউ ফ্রম নাও। কালকে থেকে নেব, আজকের জন্য একটু বিরিয়ানি খেয়ে নিই। এই ফাস্টফুড গুলোকে অ্যাভয়েড করুন প্লিজ, ট্রাই টু অ্যাভয়েড দ্য অল কাইন্ড অফ ফাস্টফুড। আদারওয়াইজ খুব দুঃখ আছে জীবনে, কিন্তু এমন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে একটা, যে দেখবেন পরিবারের এরকম রঙিন স্বপ্ন দেখা মানুষগুলো হঠাৎ সব সাদা কালো দেখছে, অন্ধকার নেমে আসবে আপনার পরিবারে। কি দরকার? এখনো সুযোগ আছে, সাবধান হয়ে যান। বিরিয়ানি খেতেই হবে এমন কোনো ব্যাপার নেই। আজ থেকে 10 বছর আগে বিরিয়ানির এত মার্কেট ছিল না, তাই না? তো সুতরাং আমরাই বাড়িয়েছি। কি দরকার বাবা, বুঝে গেছে? লিমিট। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে সুগারের জন্য কটা করে কারি পাতা খেতে বলেছিলেন? দাঁড়া, আমি গুনে একটু জানাই, হ্যাঁ, একটু গুনে বলি, হবে? বলছি সুগারের জন্য কটা করে কারি? হ্যাঁ, কটা করে বলেছিলাম তখন আপনার শুনে মনে নেই? কারি পাতা মনে আছে? হ্যাঁ, কটা বলেছিলাম? কটা করে? না, বলেছি কোথাও? ঠান্ডা জল, নর্মাল ওয়াটার, ঠান্ডা ঠান্ডা। কোথায় বলেছি বাবা উষ্ণ জল? আমি কি কারি পাতা রান্না করে খেতে বলেছি, ঝোল বানিয়ে খেতে বলেছি নাকি আপনাকে? জল গরম করছেন, কারি পাতা নিয়ে এসে ভিজিয়ে রাখছেন, হ্যাঁ না, এসব নয় বাবা। কাছ থেকে ছেড়ো, ভালো করে ধুয়ে নাও। কেন? কারি পাতা গাছে মাকড়সা থাকে প্রচুর, তাই এনে ভালো করে ধুয়ে নিয়ে চিবিয়ে খেয়ে নিন, বাস, সিম্পল ব্যাপার। না এইখানে এত ড্রামা করে ফেললে হবে না। এবং সঙ্গে হলুদ দিতে হবে, কাঁচা হলুদ 1 গাঁটের 4 ভাগের 1 ভাগ। আমি জানি আপনার স্টুডেন্ট লাইফও এরকম ভাবেই পড়াশোনা করেছেন, নবাব শুনেছেন, পরেরটা কি সিরাজদৌল্লা না পতৌদি সেটা শোনেননি। এত গুণ, এত বুদ্ধি নিয়ে কি করে ঘুমান আপনি রাতে? কারি পাতা বলেছি শুনতে পেয়েছেন, আর কটা বলেছি শোনেননি? পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? আবার 2025 সাল বলে ফেলবেন না আবার। তাহলে পুরোটা শুনতে হয়, রাইট? অর্ধেকটা শুনলে বিদ্যা অর্ধেকটা, পরীক্ষার খাতায় গিয়ে অর্ধেকটা, রেজাল্টও অর্ধেকটা। ঠিক পড়াশোনার সময় এরকম করতেন, মাস্টারমশাই পড়াচ্ছে, অর্ধেক পড়া শুনে বাড়ি চলে গেলেন। এখন তো একটু শুধরান, ঠিক না? যাই হোক, রাগ করবেন না, আই এম জোকিং নাও। সো ফোন করলে এখানে এইটুকু ডেফিনেট সবাই যে তাদের হোম রেমেডিজ রেডি। আচ্ছা, এখন যদি সুগার আরেকজন রুগী জানতে চায়, আচ্ছা কারি পাতা স্যার আমার বাড়ির কাছে নেই এখন, তাহলে কি আমি সুগার থেকে সারবো না? নিশ্চয়ই। শুধু কারি পাতাই খেতে হবে কে বলেছে? কারি পাতার পরিবর্তে যদি কারি পাতা না পাওয়া যায়, তাহলে ইউ ক্যান ইনটেক তেলাকুচো পাতা 3টি করে,
3টি করে তালাকুচো পাতা, তার সঙ্গে কাঁচা হলুদ। ক্লিয়ার? যদি বলেন না আমার বাড়ির পাশে তো এইসব জঙ্গল টঙ্গল নেই, তালাকুচো পাতা চিনিও না, আচ্ছা বেশ, পান পাতা চেনেন? 3টি করে ঝাল পানের পাতা, 2টি করে মিষ্টি পানের পাতা একসঙ্গে চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল খাবেন। 1 মাস পরে আপনার সুগারের রিডিং নিয়ে দেখুন, ডাউন। আই এম ডেফিনেট, এর বাইরে কিছু হবার নেই, আই এম কনফার্ম। ক্লিয়ার? তাহলে এরকম কিছু রেমেডি জানতে হলে তাহলে একটু কল করে ফেলতে হবে। হ্যাঁ, আপনি শুধু মনে করে দেবেন আপনার কোন রেমেডিটা দরকার। আমাকে বই খাতা পত্র পেন কিচ্ছু নিয়ে বসতে হয় না, আমার এখানে সবসময় থাকে। কেন? আমাকে প্রতিদিন লিখতে হয়। আমার প্রেসক্রিপশন যারা পায় তারা জানে অন্তত যে প্রেসক্রিপশনে মেডিসিন ছাড়াও হোম রেমেডি সেখানে থাকেই। ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ বলছি। কাকে দরকার? কাকে লাগবে? আপনি ডক্টর সেনকে চেনেন, মানে দেখে চিনতে পারবেন? ও তা তাকে দুবার দেখার পরও তার থেকে আবার আধার কার্ড চাইছেন? এটা ঠিক না। বলুন বলুন বলুন, সময় নষ্ট করবেন না, বলুন। আমি বলছি না, নিচ থেকে গোড়ালি অব্দি প্রচন্ড ব্যথা, বসে থাকলে ব্যথা নেই, কিন্তু আমি হাত ছাড়া কিচ্ছু করতে পারছি না, শুধু জল পড়ছে, এত যন্ত্রণা, হাঁটতেই পারছি না। কতদিন ওষুধ খাচ্ছেন? 15 দিন হয়ে গেছে? হ্যাঁ, আমি তো ওই অস্টিওআর্থ্রাইটিস নামের ওষুধ 2 মাসে নিয়ে এসেছিলাম, সেগুলো তো খাচ্ছি। এখন আর কিছুই খাচ্ছি না, ব্যথার পেটে আমি পাচ্ছি না কিছু। আচ্ছা, ওতে যে রসরাজ রস নামে একটা ওষুধ দিয়েছিল সেটা আছে বাড়িতে? বাস ওইটা খেতে থাকুন, আর মলমটা লাগিয়ে আকন্দ পাতা সেঁক দিন, অতি হবে। তাড়াহুড়ো করবেন না, ছটফট করবেন না, কারণ এটা অ্যালোপ্যাথি নয়, আপনাকে দিলেই 1 ঘন্টার পরে রেজাল্ট না, অ্যালোপ্যাথি নয়, এটা একটু ধৈর্য রাখতে হবে। তাহলে হ্যাঁ, ওইটা রাত্রি 8টার সময় একটা করে যেন খাওয়া হয়, তাহলে যন্ত্রণাটা অনেক বেশি কম থাকবে। রসরাজ রস। ঠিক আছে, চলুক, তাড়াহুড়ো করবেন, এত ছটফট করার কিছু নেই। বাড়িতে ওষুধ নিয়ে পৌঁছাবার পরেই ফোন করে বলছে, স্যার ওষুধগুলো সব নিয়ে এলাম, বুঝলেন? বলে হ্যাঁ, থ্যাংক ইউ, খাওয়া শুরু করুন। বলছে এতক্ষণ ধরে নিয়ে এলাম, ব্যথাটা তো বেড়ে গেল। মানে ওষুধটা নিয়ে গেলেন বলে ব্যথাটা বেড়ে গেল? আচ্ছা, তো খাওয়া শুরু হলে কমবে তো? না খাইলেও কমবে, আলমারিতে সাজিয়ে রাখো, দুবেলা দর্শন করো ভালো করে, তাতেও কমবে। মানে মানুষের ধৈর্য এত কম হয়ে গেছে, এদের ট্রিটমেন্ট নয়, অন্য কিছুর প্রয়োজন আছে। হ্যাঁ নমস্কার, বলুন। আপনার বাড়িতে ঝড় বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ, আপনার বাড়িতে কি ঝড় বৃষ্টি হচ্ছে? চেম্বারে আসলেই সারবে, চেম্বারে আসলেই সারবে, চেম্বারে না এলে সারবে না। এরা হচ্ছে পৃথিবীতে 3 ধরনের রোগী হয়। কিছু রোগী হয় শখের রোগী, কিছু সংখ্যক রোগী আছে ঢঙের রোগী, আর কিছু রোগী আছে সিরিয়াস রোগী, যারা নিজেদের সম্বন্ধে ভেরি কনসিয়াস, যেমন এতক্ষণ ধরে শুনলেন। আর এই ধরনের রোগী এরা হচ্ছে শখ করে আসে, ডাক্তারবাবু এই আপনাকে দেখলাম, একটু ফোন করতে ইচ্ছা হলো, আর কি করে ফেললাম, বস্তুর ডাক্তার দেখাইছি, আমার ইউরিন ইনফেকশন সারে নাই। আচ্ছা, এখন একটু হোম রেমেডি বলে দেন। কেন? তুমি অন্য ডাক্তারদের বেলায় গাড়ি ভাড়া করে সেখানে চেম্বারে যেতে পেরেছো, ফিস দিয়ে দেখাতে পেরেছো, আর আমাদের চেম্বারে আসতে বললে তোমার হোম রেমেডির দরকার হয়? পয়সা সব শেষ হয়ে গেছে মা। পিকুলিয়ার। যুগে যুগে ভূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে। বলুন। বলুন স্যার বলে আমার হোঁচট খেয়ে গেলেন কেন? হ্যাঁ, আমার বাবা নয়, আমি বলছি। পাকিস্তানে ফোনটা লেগেছে তো, করাচিতে।
হ্যাঁ, কি হয়েছে? আগে তো মাথার ওষুধ খাওয়া উচিত। তো তার ওই কিডনিতে গলব্লাডারে মাংস এই আগে ঠিক করো, ওটা কিডনি না গল ব্লাডার? কিডনি কি গল ব্লাডারের পাশে থাকে? না, গলব্লাডারে। আচ্ছা, কি হয়েছে গল ব্লাডারে? গলব্লাডারে মাংসপিণ্ড হয়েছে। স্লাজ। ওটাকে কি করবো? ডাক্তার দেখাবে। ডাক্তারবাবুরা বলছে বড় হলে ক্যান্সার হয়ে যাবে। সে বড় ডাক্তার, তার পায়ে ধুলো নিয়ে এসে একটা তাবিজ করে পড়তে বলো, বাবা ক্যান্সার হয়ে যাবে? হে ভগবান, কি ডাক্তার সে? হ্যাঁ, ওটাই হচ্ছে আসল কথা। আপনি জবাইটা করুন, তা উনি যা জবাই করে রেজাল্ট হবে, পাশে তোমার পাড়ায় যে মুরগি কাটে সে কাটলো একই রেজাল্ট হবে, ঠিক? আচ্ছা, অপারেশনে পরে যখন ক্যান্সার হবে তখন ওই ডাক্তার তোমার দেখবে তো? ও আচ্ছা, এজেন্ট ওগুলো যারা আল্ট্রাসোনোগ্রাফি করে, ওরা এখন বড় বড় এজেন্ট। এজেন্টের বাংলা হচ্ছে দালাল, ঠিক? আল্ট্রাসোনোগ্রাফি করার সঙ্গে সঙ্গে বংশীতে কেটে ফেলা হয় রোগীগুলোকে। আচ্ছা, ছেলের বয়স কত? আচ্ছা, ওগুলো আমি বুঝে নেবো। তোমার ছেলের বয়স কত? ছেলেকে নিয়ে আর আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টটাকে নিয়ে আমার চেম্বারে একদিন চলে আসবে, ছুটির দিনে হলেও হবে, যেখানেই হোক। পশ্চিমবাংলা থেকে যখন ভেলোরে যেতে পারে, তুমি যেখানেই থাকো সেখান থেকে দমদমে আসা যায়, ঠিক আছে? এবার নিচের নাম্বারে কল করে কোথায় অ্যাড্রেসটা নিয়ে নাও। হ্যাঁ, ওটা হাওড়া ডিস্ট্রিক্টের শেষ প্রান্ত। ছোটবেলায় ভূগোলে পড়েছিলাম, আবার বাড়িতে গিয়ে পড়ে নেবো। তুমি নিচের নাম্বারে কল করে ছেলের একটা অ্যাপয়েন্টমেন্ট নাও আগে, ঠিক আছে? আবার বলবে? এই হাঁটু আর গোড়ালি এক জায়গায় থাকে নাকি? এ ভগবান, দাঁড়াও, একটা তাবিজ বানাচ্ছি, কালকে নিয়ে যাবে তুমি সকালবেলায় এসে। হ্যাঁ, কোথায় বললে? হাঁটুতে না গোড়ালিতে? আমারই তো, আমিও তো কনফিউজ। এক চামচ চুন, 3 চামচ হলুদ, গুঁড়ো হলুদ। গোড়ালির কেস হলে এটাই, কিছু দিতে হবে না, আর কোনো ওষুধ লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, চুন হলুদ দেবে, চুন হলুদ। উফ, এত ক্যালোরি কোথা থেকে পাও ফালতু বকার জন্য? হ্যাঁ, আমার ক্যালোরি শেষ করে দিচ্ছ তো। যাই হোক, তুমি আর অ্যানাটমি কাউকে পড়াতে যাও না, ছেলেগুলো ডাহা ফেল করবে কিন্তু। হ্যাঁ, কিডনি আর গলব্লাডার এক করে দিয়েছিলে, আবার হাঁটু আর গোড়ালিও এক জায়গায় করে দিচ্ছিলে। আমি খুব চিন্তায় আছি, তুমি কারোর সঙ্গে যেন অ্যানাটমিক্যাল ক্লাস করিও না। হ্যাঁ, নমস্কার। নেই, বিদায় নিয়েছে। আবার একবার ট্রাই করুন, চিন্তা নেই। তাহলে আমরা ছিলাম কোথায়? আপনাদের জন্য মাঝে মাঝে খেয়েই হারিয়ে ফেলি, হে ভগবান, ছিলাম কোথায়? ঠিক তো, যারা হোম রেমেডির জন্য কল করছেন, রেমেডিসটা ঠিকঠাক ভাবে ইউজ করবেন। আচ্ছা, একজনের রেমেডি আবার আরেকজনের প্রবলেম নেই, সে আবার শুরু করে দেয়, বলছে সুগার, সেরিজায় তালাকুচো পাতা খেলি, ডাক্তারবাবু কইছে, তাহলে আমিও খাই। আচ্ছা, আপনি কেন খাবেন? আপনার তো সুগার নেই। বুঝছে না, ডক্টর সেন বলেছে। আর সেই মানুষ সুগার ডাউন হয়ে মাথা ঘুরে পড়ে যাবে। হ্যাঁ, বলুন। নমস্কার। নমস্কার। কত সাইজ? কত? 6.4 mm, তাই তো? কোথায় বাড়ি বাবা? আরে বাস, বাবা দেশে দেশে বাড়ির পাশে সব জায়গাতেই জবাইখানা আছে, ওগুলো ডাক্তারখানা নয়। কথায় কথায় গেলেই শুধু অপারেশন। আচ্ছা বলো দেখি, ওষুধে সারিয়ে দিতে কত দম আছে? নেই তো। আচ্ছা, এই যে বলছে অপারেশন, ওটা না করলে ক্যান্সার হয়ে যাবে। আচ্ছা, অপারেশন করার পরে ক্যান্সার হলে কি উনি খরচা দেবেন? যে ডাক্তার বলছে দেবে? দেবে না তো। তাহলে এরকম ফালতু হাতুড়ে মার্কা জ্ঞান শুনবে না, আমিও প্রচুর শুনেছি। তোমার আলিপুরদুয়ার বাড়ি, তোমায় কলকাতায় আসতে হবে না, আমার শিলিগুড়িতে চেম্বার আছে, রাইট? শিলিগুড়ি যে কলেজ, শিলিগুড়ি কলেজের ঠিক সেকেন্ড গেট, অলিক ডায়াগনস্টিক সেন্টার। ওটা
ওটাও অপারেশন তো। আচ্ছা মাইক্রো সার্জারি নামে ওই তোমার পেটের ওপর পান পাতা দিয়ে একটা পিতলের ঘটি বসিয়ে ওষুধ বের করবে না বাবা, সেটা ভেবো না, ঠিক আছে? তোমাকে কাটবে, ড্রিল করবে, 3খানা ড্রিল হবে, আবার 2-1টা পাথর রয়েও যাবে, সেটা আবার বাড়বে, আবার পরের বছর তোমাকে ডাকা হবে। এগুলো সব সুন্দর করে পলিসি সাজানো আছে নার্সিং হোমে, বুঝে গেছে? তোমাকে এত তাড়াতাড়ি রেহাই দেবে না। তাই বাবা ওইসব না বাঁশ না বাঁশরি এত ঝামেলায় যাওয়ার দরকার নেই। তোমার বাড়িতে যদি পাথরকুচি গাছের পাতা থাকে, 2টো সকালে আর 2টো সন্ধ্যেবেলা খাবে রস করে, রস। যতদিন না আমার সাথে দেখা হচ্ছে, নেক্সট 12 তারিখে আমি শিলিগুড়ি আসছি, নেক্সট মাসের 12 তারিখ, ঠিক আছে? জুন মাসের। ঠিকানা নিচের নাম্বারে কল করো, ডিটেল ঠিকানা পেয়ে যাবে, তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে? চলো, এত টেনশন নেবার কিছু নেই বাবা। এসব থড়বড়ি খারা অনেক দেখে এসেছি, খালি কথায় কথায় জবাইখানা। ওই জবাইখানার কাজ আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। মানুষ কিন্তু এখন বুঝতে শিখছে, ঠিক? মিথ্যেই অপারেশন গুলো, হ্যাঁ অপারেশন তখন করবো যখন জানতে পারিনি গলব্লাডার স্টোনের সাইজ 30 mm চলে গেছে, 50 mm হয়ে গেছে, দেন ইউ হ্যাভ নিড। বাট একটা 6 mm 10 mm কেন আগে ছিল না? ঠিক আছে, এখন আছে। এবার এই ডাক্তার বলে ওষুধে কোথাও সারে না, এটা হবে না। এখনো বাকি আছে আপনাদের শিখতে, আপনার এখনো সব বইগুলো পড়া হয়নি। তাই একসঙ্গে জ্ঞান দিতে যাবেন না প্লিজ, খানিকটা আমাদের জন্য ছাড়ুন। আমরাও তো খানিকটা পড়াশোনা করে এসেছি রে বাবা, বিনা অপারেশন। হ্যাঁ ঠিক। হ্যাঁ নমস্কার, কেউ আছে? বলুন। শুনতে পাচ্ছি, কি বলছিলেন সেটা বলুন। এটা মাইক নয়, টেলিফোন। এত মাঝখানে হ্যালো। একটা লোকের 2টো কান হয়, 2টো কানে আলাদা আলাদা শোনার জন্য দেয়নি কিন্তু। আপনি ওদিকে টিভিটা শুনছেন এক কানে, আর এক কানে ফোন। এই বিদ্যাটা ছোটবেলায় থাকলে বিদ্যাসাগরের থেকে বড় জায়গায় যেতেন, জানেন? টিভি সাউন্ডটা মিউট করে তারপর ফোনটা করতে হয়। এটাও শেখেননি এখনো? যাই হোক, আবার পরের দিন, আজকে আর হবে না বোধহয় চান্স। নেক্সট এইভাবেই আস্তে 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 আমরা। বলুন বলুন। নমস্কার। আমি খালি পেটে মেথি ভিজা জল খাই, রাত্রে ভিজিয়ে রাখি, আর সকালে উঠে ওটা খালি পেটে খাই। ওটাতে কি আমার কিছু হবে? জানি না তো। আমি কি খেতে বলেছি আপনাকে? তাহলে অন্যজনের মাছের ঝোল আরেকজনকে জিজ্ঞেস করবে এতে নুন দেবো কিনা? যে বানিয়েছে সে তো বলতে পারবে বাবা, কে দিয়েছে। আমি তো বলি না। আমি কোনোদিন কাউকে খেতে বলেছি মেথি ভেজানো জল খাও? লাভ নেই, তা বলতে পারবো না। মেথির জন্য ওতে খুব একটা উপকার হবে বলে আমার মনে হয় না, আমি যে জন্য কাউকে বলি না। বাড়িতে যা খাচ্ছেন তাই খাবেন। কিসের ওষুধ খান সেটা আগে শুনি। ওষুধ খাচ্ছেন না? তাহলে চিন্তা নেই। ব্যাস ঠিক আছে, ওই মিষ্টিগুলো না খেলে ওতেই নর্মাল হয়ে যাবে। তাহলে আর অন্য কোনো হোম রেমেডিতে যেতে হবে না। কিন্তু ওষুধই খান না, তাহলে যেটুকু রেমেডি খেয়ে আপনার কাজ হচ্ছে খেতে থাকুন। কারণ আমাদের যে রেমেডি, যারা ইনসুলিন নিচ্ছে, যাদের ট্যাবলেট আছে তাদের জন্য, কারণ নাহলে এতে ডাউন হয়ে যাবে আপনার অনেক বেশি। কেমন মেথি পাতা ভেজানো জলে যে কাজ হয়, কারি পাতা বা তেলাকুচো পাতা এর থেকে অনেক গুণ বেশি কাজ। তাই আপনার কোথায় রিডিং আছে আই ডোন্ট নো, সেই জায়গাটা তো আমি জানি না যে আপনার পিপি কত আছে, ফাস্টিং কত আছে, বা HbA1c কোন লেভেলে। তাহলে এটা জানলে আমি তাহলে বলতে পারতাম যে আপনার অ্যাকচুয়ালি কোন রেমেডিসটা দরকার হয়। কারণ এক একটা রেমেডির কিন্তু এক এক রকমের কাজ আছে। তবে মেথি ভেজানো জল নর্মাল কাজ করে, ইটস ওয়ার্কিং, আপনার জন্য ঠিক আছে। যদি কখনো বেশি বাড়াবাড়ি হয়ে যায় সুগার, তাহলে বলবো যে একটু চেঞ্জ করবেন। সেদিন 2টি মিষ্টি পানের পাতা, 3টি ঝাল পানের পাতা চিবিয়ে একসঙ্গে খেয়ে নিয়ে জল খাবেন সকালে। টানা 1 মাস খাবার পর রিডিং নিয়ে দেখুন আপনার সুগার নর্মাল হয়ে গেছে। ঠিক আছে, আছে অনেক কিছু আছে।
শুধু গোড়ামি করে ইনসুলিন ফুটিয়ে ফুটিয়ে নলিন গুড়ের রসগোল্লা খাবো বলে, ওগুলো পেটুক লোক। ইনসুলিন কারা ব্যবহার করে, কাদের দেয় ডাক্তার? যারা আমাদের বাংলার পেটুক মানুষ। না হলে পেটুক না হলে তাকে কোনোদিন ইনসুলিন দেয়া হবে না। ডাক্তারদের দোষ না এটা, রুগীকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি জয়নগরের মোয়া খাবেন? বলে হ্যাঁ খাবো। আচ্ছা নলিন গুড়ের রসগোল্লা খাবেন? সে বলেছে হ্যাঁ খাবো। তাহলে ইনসুলিনটা দিই? হ্যাঁ দিন। এই জন্যই তাদের ইনসুলিনটা জোড়া হয়। কেমন? নাহলে একটা সাধারণ মানুষকে যে কথা শোনে, ওবিডিয়েন্ট পার্সন তো প্রচুর আছে যারা ডক্টরের কথা শোনে, তাদের জন্য ইনসুলিন পৃথিবীতে কোনোদিন দেওয়া হয়নি। সুগার রোগীদের একমাত্র ঢ্যাঁটা মার্কা রোগী, বোঝেন? মানে তাকে বলা হয় ধান, সে শোনে কান। এই ধরনের রোগীগুলোকে ইনসুলিন দেওয়া হয় কেন? এদের আর কোনো উপায় নেই, গতি নেই, নাহলে বাগে আনতে পারবেন না। ফ্রিজ খুলে মিষ্টি খেয়ে ফেলছে, দোকানে গিয়ে রসগোল্লা খেয়ে ফেলছে, তাহলে বুঝুন সেই রোগীটাকে ঠিক করবেন কি করে? তাদের জন্য ইনসুলিন ছুঁচ ফুটিয়ে বেঁচে থাকুক, শাস্তির দরকার আছে তো, ওটাই তাদের পানিশমেন্ট। আর যদি নিজেকে শোধরাতে চান তাহলে পারা যায়, ইনসুলিন বন্ধ করে নর্মাল জীবনে ফেরা যায়। ইয়েস। কেমন? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, বলুন। আমার এই পেটে, আমি আপনার পেটে আমি রানাঘাট থেকে গেছি, আমি অনেক বছর মানে কোন কালে এসেছিলে মা? কোন কালে? তখন কি গান্ধীজি বেঁচে আছে তখন এসেছিলে? হ্যাঁ ঠিক, তাহলে ছোটবেলায়। ডান সাইডে মানে বুকের উপরটায় ছিটার পাশটায় ব্যথা হচ্ছে, মানে শুতে গেলে। প্রথম কাজ হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাফি করা। তোমার মনোরমায় যাও, একটা আল্ট্রাসোনোগ্রাফি করে নাও। কেমন? আল্ট্রাসোনোগ্রাফিটা হয়ে গেলে আমার নাম্বার তো রাখা আছে নিশ্চয়ই, প্রেসক্রিপশন আছে, ওই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে দাও, হয়ে গেল। তাহলে যদি ওষুধ লাগে, কি প্রবলেমটা হয়েছে তাহলে জেনে যাব। ব্যাপারগুলোকে ওপর ওপর চাপান দিয়ে আর ঢাকা দিতে যেও না। আল্ট্রাসোনোগ্রাফি, পেটের ছবি, বাংলায় আমাদের পশ্চিম বাংলায় আল্ট্রাসোনোগ্রাফির নাম পেটের ছবি। ব্যাস, এই যে বুঝে গেলেন, এই কথাটাই গিয়ে বলবেন, ডাক্তাররাও বুঝে গেছে। পেটের ছবি মানে আল্ট্রাসোনোগ্রাফি করতে হয়, ইউএসজি, তারা জানে পেটের ছবি মানে ইকুয়াল ইউএসজি। কেমন? ব্যাস, ছবিটা করে নিয়ে বানাতে হবে না, তার আগে আমার কাছে নিয়ে পাঠিয়ে দাও, আমি দেখে নিচ্ছি। ওকে, চলো। তাহলে দেখতে দেখতে চাপ বাড়ছে, কমছে না। নমস্কার, নমস্কার, বলুন। হ্যালো। শুনছি, বলুন। বলছি আমার দাদার জন্য আমি ফোন করছি। আমার দাদার মাতৃত্বটা 270, 400 বেশি, আর এই সিদ্ধান্তটা প্রায় আপনার 13 10-এর উপরে আছে। কত? 10-এর উপরে? ইস, প্রথম কথা, আপনার দাদা কিন্তু আর ষষ্ঠীতে এবছর যেতে পারলো না। এই সুগারের কন্ডিশন নিয়ে আমার মনে হয় না তাকে পাতে মিষ্টি মন্ডামিটাই দেবে। আর না না, যাবে না। কি করে? ট্যাবলেট দিচ্ছে না ইনসুলিন দিচ্ছে, কোনটা? কিন্তু ইনসুলিন দেওয়া মানে দাদার ভবিষ্যৎটা সবাই মিলে নষ্ট করে দিলেন, এটা কি ভেবে দেখেছেন? দাদার বয়স কত এখন? 38 বছর। মাত্র 38? 38 বছরের একটা ছেলেকে এখনো তো বড় হয়নি সে, তাহলে তাকে যদি এখন ইনসুলিন ধরিয়ে দেওয়া হয়, সে যদি আরো 40 বছর বাঁচে, যে ডাক্তার শুরু করেছে একটু গিয়ে জিজ্ঞেস করবে যে এটা ছুঁচটা কোথায় ফোটাবে, জায়গা কোথায় পাবে। প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, এই যে ইনসুলিনটা শুরু করানো হলো, কোনোদিন কি বন্ধ করা যাবে? খুব কঠিন কঠিন কঠিন। আচ্ছা ধরুন 5 বছর ধরে ওনার ইনসুলিন কমলো না, বা 2 বছর ধরে কমলো না, এই যে ইনসুলিন শরীরে যাচ্ছে, এতে শরীরে কতগুলো অর্গান ড্যামেজ হবে সেটা জানেন? চোখ, হার্ট, কিডনি, 3টে আগে ফার্স্ট। 4 নম্বর সেক্সুয়াল ডিসঅর্ডার করে দেবে। বুঝে যাচ্ছে কত ক্ষতি? কালকে সকাল থেকে ঘুম থেকে তোলার পরেই 10টা করে কারি পাতার কাঁচা হলুদ খাওয়া শুরু করুন। দাদাকে বলবেন ফল খেতে বারণ করেছে ডক্টর সেন, যে সুগারকে নির্মূল করার দম রাখে। উনি কোন ডাক্তারকে দেখিয়েছে আমার জানার একটু ইচ্ছা নেই, দরকারও নেই। আমি যেটা বলে দিচ্ছি, যদি উনি শোনেন, আগামী 15 দিনের মধ্যে রেজাল্ট পাবেন, এবং ইনসুলিন আমি 1 মাসের মধ্যে বন্ধ করিয়ে দেখিয়ে দেবো। লাগবে না, এই আর্টিফিশিয়াল প্রসেসে যাবেন না, দাদার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে। কিডনি দুটো যে কোনো সময় ফেল হতে পারে। 10টা করে কারি পাতার কাঁচা হলুদ খাওয়া শুরু করবে,
আলু কুমড়ো খাবে না, মিষ্টি খাবে না, আর কোনো ফল খাবে না। ক্লিয়ার? এই 3টে শর্ত। এটা খাবে না, ওটা খাবে না, মাটির জিনিস খাবে না, এত নাটকে আমি যাচ্ছি না। কিন্তু আচ্ছা আলু কুমড়ো খাবে না, মিষ্টি খাবে না, আর কোনো ফল খাবে না কাল থেকে। শুধু জাম খাবে আর শশা খাবে। এখন জাম পাওয়া যাচ্ছে, বেশি করে জাম খেতে বলুন। আর জল খেতে দেবেন 3.5 লিটার করে, যেন প্রচুর ইউরিন হয়। যত ইউরিন হবে তত বডি থেকে সুগার বেরিয়ে যাবে। ঠিক আছে? মানে নর্মাল জীবনে ফিরতে বলুন, নাহলে এখন কম বয়স, অশান্তি শেষ হবে না। তিনি যদি বিবাহিত হন, আর কদিন বাদে ডিভোর্স হচ্ছে, মেনে নিতে পারবেন সংসার থেকে, ফ্যামিলি থেকে আপনারা? ঠিক না? তাই এর অনেকগুলো ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যৎটা ভেবে আমি কথাগুলো বলে দিলাম। এবার বাকিটা নিচের ফোনে নাম্বারে কল করে দিয়ে দাদাকে একদিন নিয়ে চলে আসুন আমার কাছে, আমি দেখছি উইদাউট ইনসুলিনে কি করে মানুষটাকে ঠিক করা যায়। আমার বাড়ি যাবো না বাবা, কাছাকাছি বলতে দমদম মনে হয়। দমদমই পাঠিয়ে দিন। ঠিক আছে? ওকে। তাহলে বোধহয় আর ফোন নেওয়া যাচ্ছে না, কারণ আজকে যারা ফোন করলেন তারা ষষ্ঠীতে যাবেন আগামী দিনে, কারণ সময় নেই একদম, আর কথা বলার সময়টা নেই। কেন এখানে যারা কল করেন তাদের সঙ্গে এত নিরিবিলিতে কথা বলা যায় এরকম হয় না, এই সুযোগটা পেয়ে উঠি না। লাস্ট কল ফর 1 মিনিট। হ্যাঁ বলুন, তাড়াতাড়ি। আচ্ছা, আপনি একটু সেজে গুজে আসুন, মনে হয় লিপস্টিক আর কাজলটা বাকি আছে। আমি আছি, আপনার জন্য আছি। আপনি সুন্দর করে সেজে গুজে আসুন, আমি দেখতে পাবো ফোনে। ওকে? তো সোমবার, বুধবার, শুক্রবার এবং রবিবার দমদম চেম্বার। আর 2 দিন আছি মঙ্গলবার এবং শনিবার বারাসাত চেম্বারে। এবং ডিস্ট্রিক্ট চেম্বারগুলো, প্রচুর ডিস্ট্রিক্ট চেম্বার তৈরি হচ্ছে। এই ডিস্ট্রিক্ট চেম্বার কিভাবে করবেন আপনারা, এই বিষয়ে জানতে গেলে, এবং আপনি যদি আমাদের কাজের সাথে নিযুক্ত হতে চান, ডেল্টাস ফ্যামিলিতে আসতে চান, তাহলে অবশ্যই সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে। এবং তার জন্য সোমবার রেখেছি না, কোনো ফিজ না, কিছু না, আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবো আমাদের কনফারেন্স রুমে। ঠিক? একটা সুন্দর করে জায়গা তৈরি করা যেতে পারে, হাজার হাজার মানুষ কিন্তু আপনার কাছ থেকে সুস্থ হয়ে বাড়ি যাবে। ছোটবেলায় বাবা বলেছিল, ডাক্তারি পাশ করার পর যদি একটা রোগীকেও সুস্থ করতে পারি, ডাক্তারি পড়া সার্থক। 25 বছর ধরে কয়েক লক্ষ ওভার হয়ে গেছে। আপনিও কিন্তু এই জায়গাতেই আসতে পারেন। শুধু ছোট্ট একটা সেন্টার করুন। প্রচুর গ্রামে গঞ্জে মানুষ কিন্তু সবাই দমদমে আসতে পারে না, সবাই বারাসাতে পৌঁছাতে পারে না। আপনাদেরও দায়িত্ব পড়ে যায় যে আপনাদের বাড়ির কাছে এরকম একটা সেন্টার করা যেতে পারে। ঠিক না? তো আপনারা নিজে ভাবুন, যদি সম্ভব হয় তাহলে অনেকগুলো মানুষকে, এই যে কথায় কথায়, আজকে ফোনেও দেখলেন যে কথায় কথায় অপারেশন, যেখানেই ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে অপারেশন। ঠিক? এই জায়গাটা থেকে মানুষগুলোকে বাঁচাতে হবে। গল ব্লাডার অপারেশন না করলে বলছে ক্যান্সার হয়ে যাবে। আমি যদি বলি লিখিতভাবে অপারেশনের 5 বছর পর ওনার ক্যান্সার হবে, কে দেখবে তাকে? ঠিক? তাহলে এই জায়গাগুলো কিন্তু কনসিয়াস হন। মানুষ কিন্তু এখন সচেতন হয়ে গেছে, তাই সময় নেই। আরো খানিকটা সময় ইচ্ছা করছিল থাকতে। আগামী শুক্রবার আবার ঠিক সেম টাইম সেম চ্যানেল আপনাদের সঙ্গে দেখা হবে। তা আজকে বিদায় নিই। সবাই ভীষণ ভালো থাকুক, আর এখন থেকেই শুভ জামাই ষষ্ঠী।